নমস্কার, জয়নাকালী। আমাদের লাস্ট ক্লাস যেটা স্টার্ট হবে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। এবারে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার মধ্যে আমরা কি কি দেখলাম যে হুইচ পার্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, হুইচ আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস ইন সুপ্রিম কোর্ট, দেন অ্যাপয়েন্টমেন্ট অফ চিফ জাস্টিস, আদার জাজেস, অ্যাডহক জাজেস, তারপর রিমুভাল, সবকিছু। আজকে আমরা যেটা দেখবো দ্যাট ইজ জুরিসডিকশন অফ সুপ্রিম কোর্ট। জুরিসডিকশন অফ সুপ্রিম কোর্ট, জুরিসডিকশন অফ সুপ্রিম কোর্ট। এবার যখন সুপ্রিম কোর্টের জুরিসডিকশন দেখি আমাদের প্রথম যেটা আসে দ্যাট ইজ অরিজিনাল জুরিসডিকশন। অরিজিনাল জুরিসডিকশন। এবার সুপ্রিম কোর্টের যেটা অরিজিনাল জুরিসডিকশন ভারতীয় সংবিধানের কোন আর্টিকেলে আসে? আর্টিকেল 131, সংবিধানের আর্টিকেল 131-এ সুপ্রিম কোর্টের অরিজিনাল জুরিসডিকশন নিয়ে ডিসকাশন করা হয়েছে। এবার প্রশ্ন আসে হোয়াট ইজ জুরিসডিকশন। ধরো ভারতবর্ষের কোন স্টেট গভর্নমেন্টের সাথে স্টেট গভর্নমেন্ট মিন্স ধরো আসাম এবং ত্রিপুরা দুইটা আলাদা আলাদা স্টেট, এই দুইটা স্টেটের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে সমস্যা দেখা দিল, তখন সেই সমস্যার সমাধান, আইনি জটিলতার সমাধান করবো কে? সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। বা ধরো ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের সাথে যে কোনো রাজ্যের সরকারের, ফর এক্সাম্পল ধরো ত্রিপুরা সরকারের কোন একটা ব্যাপার নিয়ে মতানৈক্য দেখা দিল, তখন সেই সমস্যার যে আইনি জটিলতা, সেই জটিলতার সমাধান করবো কে? সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। বা কোনো কেন্দ্র শাসিত প্রদেশের সাথে যদি কোনো রাজ্যের সমস্যা দেখা দেয়, সেই সমস্যার সমাধান করে কে? সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। মিন্স সুপ্রিম কোর্ট looks after Supreme Court looks after all the dispute between central government versus state government or state versus state government or union territory versus state government। যখন এই ধরনের সমস্যা দেখা দেয় সেগুলি সমাধান করে দেয় ভারতবর্ষের সুপ্রিম কোর্ট, আর এটাকে বলা হয় সুপ্রিম কোর্টের অরিজিনাল জুরিসডিকশন। আর্টিকেল কত? আর্টিকেল 131। এবার নেক্সট আসো, নেক্সট জুরিসডিকশন সুপ্রিম কোর্টের নেক্সট যেটা আসে দ্যাট ইজ অ্যাডভাইজারি জুরিসডিকশন। সুপ্রিম কোর্টের নেক্সট জুরিসডিকশন হচ্ছে কি অ্যাডভাইজারি জুরিসডিকশন। আর্টিকেল কত? আর্টিকেল 143। আর্টিকেল 143 ভারতীয় সংবিধানের ধারা 143 সুপ্রিম কোর্টের অ্যাডভাইজারি জুরিসডিকশন নিয়ে আলোচনা করে। এবার এটার মানে কি? অ্যাডভাইজারি জুরিসডিকশন মানে কি? ধরো কোনো একটা ব্যাপারে, কোনো আইনি ব্যাপার নিয়ে ভারতের যিনি মহামান্য রাষ্ট্রপতি আছেন উনি যখন সুপ্রিম কোর্টের কাছে পরামর্শ চান যে এই ব্যাপার আমার সামনে আসলে এবং আইনগতভাবে আমার কি করা দরকার, যখন সুপ্রিম কোর্টের কাছে এই ধরনের পরামর্শ চান তখন সুপ্রিম কোর্ট কি করে? ভারতের রাষ্ট্রপতিকে আইনি পরামর্শ দেয়। এবার সেই পরামর্শ নেওয়া না নেওয়া সেটা রাষ্ট্রপতির ব্যাপার, বাট সুপ্রিম কোর্টের কাছে যখন রাষ্ট্রপতি কোনো আইনি পরামর্শ চান তখন সুপ্রিম কোর্ট কি করে? আইনি পরামর্শ মহামান্য রাষ্ট্রপতিকে প্রদান করে, সেটাকে বলা হয় অ্যাডভাইজারি জুরিসডিকশন। মিন্স আন্ডার দিস if the president of India in any matter ask for the advice of Supreme Court, then the Supreme Court will give advice to the president.
মিন্স প্রেসিডেন্ট যদি কোনো পরামর্শ চান সুপ্রিম কোর্ট সে পরামর্শটা দেন, সেটাকে বলা হয় অ্যাডভাইজারি জুরিসডিকশন। এবার নেক্সট যেটা আসে দ্যাট ইজ অ্যাপিলেট জুরিসডিকশন। এবার দেখো অ্যাপিলেট জুরিসডিকশন কারে বলা হয়। নাম্বার 3, অ্যাপিলেট জুরিসডিকশন। আর্টিকেল কত? আর্টিকেল 134। এবার দেখো অ্যাপিলের জুরিসডিকশন কি, এবারে কথাটার মধ্যে আছে অ্যাপিল। এবার ধরো হাইকোর্ট কোনো ব্যক্তিরে কোনো সাজা দিল, কোনো একটা জঘন্য কাজ করলো, কিছু একটা করলো, তারা সাজা দিল, কত? লাইফ ইমপ্রিজনমেন্ট বা ফাঁসি। যখন 10 বছরের বেশি কোনো সাজা দেওয়া হয়, ধরো কোনো ব্যক্তিরে হাইকোর্ট 12 বছরের জেল দিয়ে দিল, মিন্স মোর দেন 10 ইয়ার্স, তখন কি করে? তখন সেই ব্যক্তি চাইলে ভারতীয় সুপ্রিম কোর্টে গিয়ে সেটা আপিল করতে পারে যে আমার যে সাজাটা দেওয়া হয়েছিল, যে আমার সাজাটা কম করেন, বা যাই হোক আইনি যে প্রসেস থাকে সেই প্রসেসের জন্য সে সুপ্রিম কোর্টে গিয়ে আপিল করতে পারে। মিন্স দ্য সুপ্রিম কোর্ট of India accepts the appeal when the High Court has given the punishment of death or life imprisonment, means যাবজ্জীবন কারাদণ্ড, or more than 10 years, সেই ক্ষেত্রে কি করা যায়? তখন সেই ক্ষেত্রে হাইকোর্টের রায়টাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আপিল করা যায়। এটাকে বলা হয় অ্যাপিলেট জুরিসডিকশন অফ সুপ্রিম কোর্ট। নেক্সট যেটা আসে দ্যাট ইজ রিভাইজারি জুরিসডিকশন। রিভাইজারি জুরিসডিকশন। আর্টিকেল কত? আর্টিকেল 137। আর্টিকেল 137। চলো নেক্সট কি আছে আমাদের? রিভাইজারি জুরিসডিকশন। আর্টিকেল কত? 137। এবার রিভাইজারি জুরিসডিকশনে কি হয়? রিভাইজারি জুরিসডিকশন হলো আন্ডার দিস the Supreme Court has the power to revise the judgment in order to remove the error। এবার রিভাইজ রেজুলেশন কে আন্ডার দিস দ্য সুপ্রিম কোর্ট হ্যাজ দ্য পাওয়ার টু রিভাইজ দ্য জাজমেন্ট ইন অর্ডার টু রিমুভ দ্য এরর। মিন্স ধরো সুপ্রিম কোর্টের কোনো জাজমেন্ট আজকে থেকে 10 বছর আগে কোনো একটা জাজমেন্ট দিল বা কিছুদিন আগে একটা জাজমেন্ট দিল, যদি সুপ্রিম কোর্টের মনে হয় যে জাজমেন্টটাতে কোনো সমস্যা বা সেম ম্যাটারে এই মুহূর্তে এই জাজমেন্ট দেওয়া ঠিক না, তখন কি করে সুপ্রিম কোর্ট তার জাজমেন্টটারে রিভাইজ করার পাওয়ার রাখে, সেটারে বলা হয় রিভাইজারি জুরিসডিকশন অফ সুপ্রিম কোর্ট। আর্টিকেল 137। নেক্সট কি আসে? রিট জুরিসডিকশন। নাম্বার 5, রিট জুরিসডিকশন। আর্টিকেল কত? আর্টিকেল 139। আর্টিকেল 139। এবার রিট জুরিসডিকশন কি? অধ্যাদেশ জারি করা। ভারতের বর্ষে হাইকোর্ট বলো সুপ্রিম কোর্ট বলো তাদের কিছু স্পেশাল অধিকার দেওয়া আছে যে তারা কিছু কিছু ব্যাপারে, ফর এক্সাম্পল আমাদের মৌলিক অধিকার, যদি আমাদের যে সংবিধান দেওয়া আছে মৌলিক অধিকার বলে আছে, সামহাও কারো না কারোর দ্বারা বা কোনো পাবলিক অথরিটির দ্বারা যদি সেই মৌলিক অধিকারের খণ্ডন করা হয়, তখন তুমি ডাইরেক্টলি কি করতে পারবে? সুপ্রিম কোর্টে এটাকে চ্যালেঞ্জ করতে পারো। আর সেই সময় সুপ্রিম কোর্ট কি করে? সুপ্রিম কোর্ট গিয়ে রিট জারি করে, অধ্যাদেশ জারি করে। বেসিক্যালি সুপ্রিম কোর্ট কয় ধরনের অধ্যাদেশ জারি করতে পারে? 5 ধরনের।
আর একটা কথা বলে রাখি যে রিট জারি করার যে ক্ষমতা, এটা নট অনলি সুপ্রিম কোর্ট, হাইকোর্টের হাতেও সেই ব্যাপারে পাওয়ার দেওয়া আছে। ইচ্ছা করলে হাইকোর্টও রিট জারি করতে পারে, বা এই ক্ষেত্রে যদি তুমি ঠিকঠাক ভাবে দেখো তাহলে সুপ্রিম কোর্টের তুলনায় হাইকোর্টে একটু বেশি পাওয়ারই দেওয়া। সুপ্রিম কোর্ট কি করে, সুপ্রিম কোর্ট যখন তোমার মৌলিক অধিকারের খণ্ডন হয় তখন গিয়ে সুপ্রিম কোর্ট রিট জারি করতে পারে। বাট হাইকোর্ট নট অনলি কনস্টিটিউশনাল রাইট, শুধু সাংবিধানিক মৌলিক ফান্ডামেন্টাল রাইটস না, বাকি অন্যান্য রাইটস এরও যদি খণ্ডন হয় সেই ক্ষেত্রে গিয়ে হাইকোর্ট কি করতে পারে, রিট জারি করতে পারে। এবার দেখো রিট গুলি কি কি আছে, টোটাল 5 ধরনের রিট। কি কি? হেভিয়াস কর্পাস, হেভিয়াস কর্পাস, নাম্বার 2 ম্যান্ডামাস, নাম্বার 3 কোরান্টো, নাম্বার 4 সার্টিউরারি, সার্টিউরারি, নাম্বার 5 প্রহিবিশন। এবার দেখো রিট কয়টা, 5টা। কি কি? হেভিয়াস কর্পাস, ম্যান্ডামাস, কোরান্টো, সার্টিউরারি এন্ড প্রহিবিশন। এবার তোমাদেরকে আমি প্রথমেই কইছি কি যে যদি তোমার মৌলিক অধিকারটা খণ্ডন করা হয় এট দ্যাট টাইম সুপ্রিম কোর্ট কি করতে পারে, রিট জারি করতে পারে। আর হাইকোর্টের ক্ষেত্রে কি, নট অনলি মৌলিক অধিকার, যদি তোমার অন্যান্য অধিকারের খণ্ডন হয় সেই ক্ষেত্রে হাইকোর্ট ইচ্ছা করলে কি করতে পারে, রিট জারি করতে পারে। এবার দেখো যদি তোমরা ভারতীয় সংবিধানের ফিচার্স পড়ো, একটা দেখবে থাকে যে বরুড ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। এবার প্রশ্ন, বরুড ফিচার মিন্স কোনখান থেকে কোন জিনিসটারে নেওয়া হয়েছে। এবার প্রশ্ন আছে যে রিট জারি করার যে ক্ষমতা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের, সেই জিনিসটা কোন দেশের সংবিধান থেকে ভারতীয় সংবিধানে বরো করা হয়েছিল? আনসার ইজ ইংল্যান্ড। রিট জারি করার যে ক্ষমতাটা সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের ভারতীয় সংবিধানে অ্যাড করা হয়েছে কোনখানে সংবিধান থেকে, বড় বিরা ইংল্যান্ডের সংবিধান থেকে বড় বিরা। এবার প্রশ্ন আসে যে হেভিয়াস কর্পাস কি, ম্যান্ডামাস কি, কোরান্টো কি, সার্টিউরারি কি, প্রহিবিশন কি, এই 5টা রিট অ্যাকচুয়ালি কি। এবার দেখো রিট গুলি কি কি। প্রথমে কি আসে আমাদের, হেভিয়াস কর্পাস। Habeas corpus means you may have the body. You may have the body. বা বাংলাতে যেটাকে বলা হয় বন্দি প্রত্যক্ষীকরণ বা হেভিয়াস কর্পাস। এবার এটার মানে কি, ইলিগ্যাল ডিটেইন যখন করা হয়, ধরো সাপোজ পুলিশ কোনো একটা ছেলেরে কোনো একটা ব্যাপারে অ্যারেস্ট করে নিল, এবার অ্যাজ পার ল কি যে 24 ঘন্টার মধ্যে তারা আদালতের সামনে নিয়ে পেশ করতে লাগবে। এবার পুলিশ যদি সে লিগ্যাল ভাবে খাতার মধ্যে রেজিস্টার করে সেই ব্যক্তিটাকে অ্যারেস্ট করে। এবার ধরো পুলিশ করলো কি, ফর এক্সাম্পল ধরে নাও পুলিশ করলো কি কোনো এক ব্যক্তির অ্যারেস্ট তো করলো কিন্তু খাতার মধ্যে রেজিস্টার করলো না, কিচ্ছু করলো না, জিডি এন্ট্রি কিচ্ছু নাই, অন্য কোনোভাবে অ্যারেস্ট করে বা গ্রেফতার করে রাখলো। তখন এর বাড়ির লোক কি করবো, হাইকোর্টে গিয়ে সেটা এপিল করতে পারবো যে এরকম ব্যক্তিরে অ্যারেস্ট করা হয়েছে বাট তার লিগ্যাল ভাবে না জিডি এন্ট্রি করা হয়েছে না কোর্টের সামনে প্রডিউস করা হয়েছে। তখন কোর্ট কি করব, রিট জারি করব, হেভিয়াস কর্পাস, বন্দি প্রত্যক্ষীকরণ, যা আমাদের মনে হয় তোমার কাছেই আছে এবং তুমি তারা এনে আদালতের সামনে পেশ করো, দ্যাট ইজ কল্ড হেভিয়াস কর্পাস। নেক্সট কি আছে, ম্যান্ডামাস। ম্যান্ডামাস কি, টু গিভ কমান্ড। এবার দেখো ম্যান্ডামাস মানে কি, ম্যান্ডামাস যেটা বাংলাতে বলা হয় পরমাদেশ। এবার কি ধরো যখন কোনো পাবলিক অথরিটি কি ভেরিয়াস গভর্নমেন্ট ডিপার্টমেন্ট যেগুলি থাকে, ধরো কোনো পাবলিক অথরিটি কি করলো, আইন অনুযায়ী কাজ করলো না। ফর এক্সাম্পল ধরো ত্রিপুরা সরকার কোনো একটা কনস্ট্রাকশনের জন্য কোনো একটা কোম্পানিকে টেন্ডার দিল যে এই কনস্ট্রাকশনটা তুমি কমপ্লিট করো, তোমার এতটা কিস্তিতে টাকা দেওয়া হবে। এবার ধরো অ্যাজ পার টেন্ডার কোম্পানি কাজ করতে শুরু করলো, বাট সরকার কি করলো, একটা বা দুইটা কিস্তি দেওয়ার পর তারা টাকা দিতেছে না। তখন সে কি করবে, তখন সে হাইকোর্টের দ্বারস্থ এবং হাইকোর্ট কি করবে, সবকিছু যাচাই করে রিটটা জারি করবো, ম্যান্ডামাস।
পরমাদেশ, তখন সরকাররা কি করবো, হাইকোর্ট থেকে অর্ডার দেওয়া হবে যে অ্যাজ পার টেন্ডার্স তো সে কাজ করলো কিন্তু তার টাকাকে বাদ করে দিল, আমরা তোমাকে আদেশ দিই যে তার টাকা তাকে ফেরত দাও। এইসব ক্ষেত্রে পাবলিক অথরিটিতে কি করে, হাইকোর্ট থেকে কমান্ড দেওয়া হয়, টু গিভ কমান্ড, দ্যাট ইজ কল্ড ম্যান্ডামাস। নেক্সট কি আসে আমাদের, কোরান্টো। কোরান্টো বাংলাতে যেটাকে বলা হয় অধিকার পৃচ্ছা বা বাই হোয়াট অথরিটি, বাই হোয়াট অথরিটি। যখন কোন পাবলিক অথরিটি যা নিজের যে সংস্থা বা নিজের যে পজিশন তার দুরুপয়োগ করা হয় তখন কি করা হয়, তখন হাইকোর্ট থেকে বা সুপ্রিম কোর্ট থেকে কোরান্টো এই আদেশটা জারি করা হয়, যেটাকে বাংলাতে বলা হয় অধিকার পৃচ্ছা। ফর এক্সাম্পল তোমাদের একটা কথা বলে, রাজস্থান, একটা সময় রাজস্থান এরকম ছিল যে কোনো ঘরের ধরো মহিলা রিজার্ভেশন কোনো সিট, তো সেই ঘরের মহিলা কি করলো, ইলেকশনে কন্টেস্ট করলো এবং ইলেকশনে জয়লাভ করলো এবং রিজার্ভেশন পলিসি বা যেভাবে হোক সে গ্রামের প্রধান হয়ে গেল। এবার দেখা গেল কি মহিলা তো গ্রামের প্রধান হইলো, বা গ্রামটা চালাইতেছে কে, মহিলা চালাইতেছে না, চালাইতেছে মহিলার হাজবেন্ড। এবার কি আসলো, রাজস্থানে একটা সময় একটা পজিশনই আসলো প্রধানপতি, প্রধানপতি মিন্স মহিলা ইলেকশনে জিতলো, মহিলা প্রধান হইলো, বাট গ্রাম চলাইবো কে, গ্রাম চলাইবো সেই মহিলা প্রধানের হাজবেন্ড। তারা নতুন একটা পজিশনের আবিষ্কার করে দিল কি, প্রধানপতি, যেটা টোটালি ইলিগ্যাল। যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে তুমি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে গিয়ে চ্যালেঞ্জ করো যে বাই হোয়াট অথরিটি বা কোন অধিকারে যে তুমি গ্রাম প্রধানের দায়িত্ব পালন করো, যে প্রধানপতি আবার কোনো পোস্ট হয় নাকি, এটা রাজস্থানে ছিল কোনো এক সময়, তো প্রধানপতিকে আবার কোনো পোস্ট হয় নাকি, তখন কি করা যায়, তখন আদালতে গিয়ে চ্যালেঞ্জ করা যায় এবং এট দ্যাট টাইম আদালত কি করে, কোরান্টো রিট জারি করতে পারে। নেক্সট নাম্বার 4, সার্টিউরারি। এবার দেখো সার্টিউরারি যেটাকে বাংলাতে বলা হয় উৎপ্রেষণ। এবার ধরো দুজন ব্যক্তির মধ্যে কোনো একটা ব্যাপার নিয়ে সমস্যা হলো, মিস্টার এ আর মিস্টার বির মধ্যে সমস্যা হলো কোনো একটা ব্যাপার নিয়ে। এবারে মিস্টার এ কি, মিস্টার এ বড় পাওয়ারফুল ব্যক্তি, হেড হলো বীরে অত্যাচার করলো, ধরো হেড বাইরে লাগে প্রাণে হত্যা করলো বীরে। এবার দেখা গেলো কি অবভিয়াস ভাবে কি ঘটনাটা কি যাইবো, আদালতে করাইবো, লোয়ার প্রথম করে যাবো লোয়ার কোর্ট, দেন হাইকোর্ট, দেন সুপ্রিম কোর্ট। এবার লোয়ার কোর্টে যাওয়ার পর দেখা গেল কি যে ব্যক্তি আছে সে প্রচন্ড পাওয়ারফুল, তার বিপক্ষে যুক্তি সাক্ষী দেওয়ার মতো কোনো লোক নাই, সে প্রচন্ড কৌশল আছে, সামহাও সবকিছু ম্যানেজ করলো। এবার ম্যানেজ করে কি হলো, আদালত থেকে আসে যেভাবেই হোক বেকিসুর খালাস হয়ে গেল। এবার কি হলো, আলটিমেটলি বীর সাথে কি হলো, বীর সাথে অন্যায় হয়ে গেল, যে কেউ তো এমন অপরাধ করলো, মারলো হে, কিন্তু তারপরে বেকিসুর খালাস। তখন কি করবো, তার ফ্যামিলির লোক যারা আছে তারা হাইকোর্ট বা হাইকোর্টের দ্বারস্থ হইব যে আমাদের সাথে এই অন্যায় হয়েছে। তখন হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট কি করতে পারে, সবকিছু দেখার পর লোয়ার কোর্টের যে আদালতের যে মামলাটা আছে সেই মামলাটা কি করতে পারে, তারা নিজের হাতে নিতে পারে, যে না তুমি যে জাজমেন্ট দিলা চলো ফাইন ঠিক আছে, এখন থেকে এই ব্যাপারে আর তোমার কিচ্ছু করার দরকার নাই, যা করার আমরা করব। নাম্বার 1। নাম্বার 2, নিম্ন আদালতের থেকে যে রায়টা দেওয়া হয় সেই রায়টার উপরে কি করতে পারে, স্টে লাগাইতে পারে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট বাই ইউজিং দ্য রিট সার্টিউরারি। So number 1, the Supreme Court or High Court can transfer the case from lower court to itself. And number 2, the Supreme Court or High Court will quash the order of the lower court. আর যেটা সার্টিউরারি যে রিট জারি করার যে ক্ষমতাটা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের আছে, মোস্ট ইম্পর্টেন্ট এটা অনলি কি করতে পারে, ইস্যু অনলি অন লোয়ার কোর্ট বা ট্রিব্যুনাল,
যে ট্রিব্যুনালগুলি আছে সেই ট্রিব্যুনালগুলির কোন রায় বা লোয়ার কোর্টের রায়ের বিরুদ্ধে গিয়ে আসলে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট কি করতে পারে, সার্টিওরারি রিট জারি করতে পারে। সো নাম্বার 3। So, certiorari আমরা কি কি দেখলাম? নাম্বার 1, the Supreme Court or High Court can transfer the case from lower court to itself, নিম্ন আদালত থেকে যে কোনো মামলাকে নিজের হাতে নিতে পারে। নাম্বার 2, the Supreme Court or High Court will quash the order of the lower court, লোয়ার কোর্টের যে অর্ডার সেই অর্ডারটার উপর স্টে লাগাই দিতে পারে। এন্ড নাম্বার 3, certiorari যেটা আছে তখন কি দেখলাম আমরা, যে পাবলিক অথরিটির বিরুদ্ধে গিয়ে সেটা রিট জারি করে সুপ্রিম কোর্ট বা হাই কোর্ট। আর এই মুহূর্তে certiorari যে রিটটা আছে এটা অনলি লোয়ার কোর্ট বা ট্রিব্যুনালের বিরুদ্ধে বা ট্রিব্যুনালের কাছে এটা কোনো ব্যক্তি বিশেষ না, লোয়ার কোর্ট বা ট্রিব্যুনালের বিপক্ষে গিয়ে সেটা হয়, বিপক্ষে না অ্যাকচুয়ালি কোনো কিছু চ্যালেঞ্জ করে আমি সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট থেকে রিট জারি করতে পারে। লাস্ট যেটা আসে দ্যাট ইজ প্রহিবিশন। প্রহিবিশন এবার প্রহিবিশন কি? সার্টিওরারির মধ্যে আমরা কি গেলাম, প্রথম লোয়ার কোর্টে জাজমেন্ট দেওয়ার পর হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট থেকে জারি করতে পারে। বাট প্রহিবিশনের ক্ষেত্রে কি হয়, বিফোর গিভিং এনি জাজমেন্ট পাস করার আগে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট এই রিট জারি করতে পারে, প্রহিবিশন রিট জারি করতে পারে, এবং তারা লোয়ার কোর্টে বলতে পারে যে এই মামলা যৌথ অফিসার ছাড়ো, এখন থেকে এই মামলা কে দেখবো, এখন থেকে এই মামলা আমরা দেখব। সো আন্ডার দিস the Supreme Court or High Court can transfer the case to itself before the judgment made by the লোয়ার কোর্ট। এবার কি দেখলাম যে সার্টিওরারি, দেখো সার্টিওরারি এর প্রহিবিশন মোটামুটি সেম। সার্টিওরারির ক্ষেত্রে কি জাজমেন্ট দেওয়ার পরে গিয়ে জারি করা, প্রহিবিশনের ক্ষেত্রে কি বিফোর পাসিং দ্য জাজমেন্ট সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট কি করতে পারে, প্রহিবিশন জারি করতে পারে, এবং তারা লোয়ার কোর্টে তারা কইতে পারে যে এই মামলা যৌথ অফিসার ছাড়ো, এখন থেকে মামলা কে দেখবো, হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট ডিল করবো। আর নেক্সট যেটা কমন সার্টিওরারি আর প্রহিবিশনের মধ্যে, এই রিটো অনলি লোয়ার কোর্ট বা ট্রিব্যুনালের বিপক্ষে ইস্যু হয়। বাকি আমরা প্রথম যেটা দেখলাম হেভিয়াস কর্পাস, ম্যান্ডামাস, বা আরেকটা কি দেখলাম নাম্বার 3 যেটা আসতো আমাদের কোরান্টো, এগুলি কি হয় পাবলিক অথরিটি বিরুদ্ধে গিয়ে সেটা জারি করতে পারে। বাট লাস্ট যে যেটা আমাদের আছে রিট অ্যাক্ট, সার্টিওরারি এন্ড প্রহিবিশন, এই দুইটা রিট মনে রাখবা অনলি লোয়ার কোর্ট বা ট্রিব্যুনালের কোনো জাজমেন্ট বা যে কোনো মামলার ক্ষেত্রে গিয়ে সেটা হয় সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট জারি করতে পারে। চলো, দিস ওয়াজ অল অ্যাবাউট সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। নেক্সট ক্লাসে দেখা হইব নতুন আরেকটা ভিডিও নিয়ে। আর একটা কথা তোমাদের বলে রাখি, যদি ক্লাসটা তোমাদের ভালো লাগে অবশ্যই ইজি ওয়ে লার্নিং ক্লাসেস ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর আমাদের প্রিমিয়াম ক্লাসে যদি জয়েন করতে চাও নিচে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারো। জয় বাঙালি।